বিশেষজ্ঞরা বলেন রাজনীতিতে খালি চোখে যা দেখা যায় না তা বোঝাটাও এক মস্ত বড় রাজনীতি। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে আমরা খালি চোখে যা দেখতে পাচ্ছি না সেইটা যদি একটু গভীরে গিয়ে পর্যালোচনা করি তাহলে দেখবেন ইসরায়েল এবং ইরান দুপক্ষেরই কিন্তু এক বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে এই যুদ্ধে। প্রথম দিন ইসরায়েলের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে এবং নেতানিয়াহু সেই বার্তায় বলেছেন, ইসরায়েল নাগরিকরা আপনারা রাস্তায় নামুন, আপনারা এই শাসককে সরান, কারণ এই শাসক শুধুমাত্র ইরানের জন্য বিপজ্জনক তা কিন্তু নয়, আন্তর্জাতিক স্তরে প্রত্যেকটি দেশের জন্য বিপজ্জনক। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ইরানের পালা বদল চাইছেন ইসরায়েল এবং আমেরিকা। কারণটা কি? এর পিছনে একটা ইতিহাস আছে। ইসরায়েল চাইছেটা কি? দেখুন, এখানে স্টেটেড ফ্যাক্টস কি যেটা সকলে প্রচার করছে তা হলো ইরান কোনোভাবেই যেন পারমাণবিক শক্তিধর দেশে পরিণত না হয়। কারণ ইসরায়েল এবং আমেরিকা দুপক্ষই জানে যদি ইরান কোনোভাবে ইউরেনিয়ামের এনরিচমেন্ট বাড়িয়ে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে কিন্তু ইসরায়েল কিংবা ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের জন্য তা থ্রেট হতে পারে এবং পুরো এই অঞ্চলটার সামগ্রিক ভারসাম্য কিন্তু রক্ষা হবে না। কারণ এই মুহূর্তে ইরান যে শাসনে বিশ্বাস করে সেই ইসলামিক শাসনে একাধিক গোঁড়ামি আছে যা কিন্তু এই পৃথিবীর ভারসাম্যকে বিনষ্ট করতে পারে, যা ইসরায়েল অফিসিয়ালি সর্বসাধারণের মধ্যে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে। কিন্তু শুধুই কি পারমাণবিক শক্তিধর দেশ হতে দেব না এটাই একমাত্র কারণ? তা কিন্তু নয়। আপনারা যদি ইসরায়েলের পলিটিক্সটাকে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন মিডিল ইস্টে ইসরায়েল ফিল করছে এই মুহূর্তে রেজিম চেঞ্জ করা প্রয়োজন। অর্থাৎ ইরান যেভাবে ধর্মীয় ইসলামিক শাসনকে তাদের নিজেদের চলার পথের পাথেয় করেছে তা অবিলম্বে পরিবর্তন করা প্রয়োজন, না হলে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে না, এই রকমের কিন্তু মনে করছে ইসরায়েল। এই মনে করাটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এই মনে করার পিছনে একটা ইতিহাস আছে। আজকে এই ইতিহাসের গল্পগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন আপনারা ইসরায়েল এবং ইরানের বর্তমান এই যুদ্ধের আসল প্রেক্ষাপটটা বুঝতে পারেন। আমি যে কথা বলে এই ভিডিও শুরু করেছি তা হলো যে খালি চোখে যে জিনিসগুলো দেখা যায় না সেটা বোঝাই হলো একটা রাজনীতি। আজকে আসল রাজনীতির এই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে বুঝবেন এ যুদ্ধ যদি আপাতত শেষ হয়েও যায় এই যুদ্ধের রেশ কিন্তু আজ থেকে অন্তত 50 বছর কিংবা 100 বছর পরেও কিন্তু থেকে যাবে। কারণ যে বিষয় নিয়ে এই লড়াই, সেই লড়াইটা আসলে ঐতিহাসিক সময় ধরে চলছে যা বর্তমানে ফের একবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনাকে ফিরে যেতে হবে 1920 থেকে 25-এর এই সময়কালে। এই সময় কি হয়েছিল? এই সময় ইরানে রেজা শাহর যে শাসন তা কিন্তু প্রতিষ্ঠা হয়। 1925 সালে রেজা শাহ নামক এক শাসক ইরানের দায়িত্ব নেন এবং পরবর্তীকালে তার ছেলে মোহাম্মদ রেজা পল্লভী তার অধীনে কিন্তু ইরান চলতে শুরু করে। সমস্যাটা হলো ঠিক সেখান থেকেই শুরু। এই যে রেজা শাহ যার কথা আমি বললাম, ইনি একটু ওয়েস্টার্ন কালচারে বিশ্বাস করেন। 1963 সালে ইরানে প্রথমবারের জন্য হোয়াইট রেভলিউশন আসেন। এই রেজা শাহ হলো পশ্চিমা চিন্তাধারার ধারক ও বাহক। উনি ইরানকে অন্যভাবে গড়তে চেয়েছিলেন। ধর্মীয় মেরুকরণের আধারে ইরানকে না ব্যাখ্যা করে তিনি চেয়েছিলেন ইরানকে এই পৃথিবীর অন্যতম প্রগতিশীল রাষ্ট্র হিসাবে তৈরি করতে। রেজা শাহ কি চেয়েছিলেন? রেজা শাহ চেয়েছিলেন ওই সময় ইরানে যেন ল্যান্ড রিফর্মেশন হয়। তিনি চেয়েছিলেন নারীদের স্বাধীনতা, ওম্যান রাইটস যেন ইরানে বজায় থাকে। তিনি ওই সময় লিটারেসি ক্যাম্পেইন শুরু করেন, অর্থাৎ শিক্ষার হার বাড়াতে শুরু করেছিলেন। এমনকি তিনি ওই সময় শিল্পের গুরুত্ব বুঝে ইরানকে শিল্প উদ্যোগী এক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, যা সে সময়ের অনেক ধর্মীয় মৌলবাদী মাথারা ইরানের কিন্তু মেনে নেয়নি। ফলে যা হওয়ার তাই হলো। ট্র্যাডিশনাল চিন্তাধারার যারা ধারক ও বাহক তারা এই রেজা শাহর বিপক্ষে কিন্তু রাস্তায় নামতে শুরু করলেন এবং রিলিজিয়াস যারা মানুষজন যারা ধর্মীয় গোঁড়ামিকে প্রশ্রয় দিয়েছিলেন তারা কিন্তু বিদ্রোহ করতে শুরু করে। 1960 থেকে 1970 এই সময়কালটা ইরানের ইতিহাসে অন্যতম স্মরণীয় অধ্যায়। এই সময় কি হয়েছিল? এই সময় ইরান জুড়ে একাধিক অরাজকতা সৃষ্টি হয়। এর ফলে রেজা শাহও কিন্তু কোনো দিক থেকে কোনো না কোনোভাবে এই রেজা শাহবাতের ছেলেও কিন্তু কোনো না কোনোভাবে খেই হারিয়ে ফেলেন। একাধিক পলিটিক্যাল পার্টিসকে তিনি ব্যান করতে শুরু করেন এবং সমাজে দ্য সেবক
এই সেবাক নামে এক সিক্রেট পুলিশের উদ্ভব হয়, যারা ব্রুটালি মানুষকে হত্যা করতে শুরু করে। তাদের একটাই লক্ষ্য ছিল এই রেজা শাহ কিংবা তার ছেলের এই শাসনের শেষ করতে হবে ইরানে, ইরানকে ইসলামিক এক শাসনের বা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে হবে, এবং যারা রিলিজিয়াস বা ধর্মপ্রচারক তাদের শাসনভার ইরানে প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তীকালে এই বিদ্রোহের সুযোগে ইরান কিন্তু এই বিদ্রোহের জন্য ইরান কিন্তু খারাপ জায়গায় যেতে শুরু করে, অর্থাৎ পশ্চিমী সংস্কৃতিকে চুরমার করতে গিয়ে ইরানের কিন্তু ক্রমশ অবনতি শুরু হয় সেই 1960-এর সময় ধরে। অর্থাৎ নারী শিক্ষা, নারীদের রাইটস, স্বাধীনতা, ল্যান্ড রিফর্মেশন, শিল্পে উন্নতি, এই সকল বিষয়বস্তুকে ছেড়ে সে সময় কিন্তু ইরানের সমাজ কিন্তু ধর্মীয় গোঁড়ামিতে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে। পরবর্তীকালে সমাজে মুদ্রাস্ফীতি বাড়ে এবং ইরানের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ইরানের সে সময় গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যায়, একদিকে পার্সিয়ান কালচার, অন্যদিকে ইসলামিক কালচার। এই দ্বৈরথের সুযোগ নিয়ে সে সময় এক নতুন লিডারের কিন্তু উৎপত্তি হয় ইরানে, এবং সে সময় রেজা শাহর যে সরকার তারাও কিন্তু একাধিক করাপশনে জড়িয়ে পড়ে। সব মিলিয়ে পশ্চিমী কালচারে বিশ্বাস করে একটা সরকার ক্রমশ পতনের দিকে এগোতে শুরু করে, এবং সাধারণ মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিপক্ষে আস্তে আস্তে রাস্তায় নামতে শুরু করে। এই রেজা শাহ ছিলেন সুন্নি সম্প্রদায়ের মুসলমান। এর বিপরীতে শিয়া সম্প্রদায়ের লিডারশিপের উৎপত্তি হয়, এবং আয়াতুল্লাহ খামেনি নামে এক শিয়া সম্প্রদায়ের শাসকের উৎপত্তি সে সময় কিন্তু হঠাৎ করে হয়। আজকের যে খামেনির কথা ভাবছেন, আপনারা দেখছেন, যিনি এখন ইরানের সুপ্রিম লিডার, সেই খামেনি কিন্তু ওই আয়াতুল্লাহ খামেনি নয়। নামের বানান আলাদা, উনিও খামেনি, উচ্চারণে ইনিও খামেনি, কিন্তু শিয়া সম্প্রদায়ের সেই ব্যক্তি কিন্তু ইরানকে নতুনভাবে আন্তর্জাতিক স্তরে রিপ্রেজেন্ট করতে চান এবং ইরানের ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। রেজা শাহ প্রথম দিকে এই পুরো বিষয়টিকে কন্ট্রোল করতে পারলেও পরবর্তীকালে তিনি খেই হারিয়ে ফেলেন, এবং পরবর্তীকালে মানুষের সেন্টিমেন্টও কিন্তু রেজা শাহর বিপক্ষে যেতে শুরু করে। কারণ রেজা শাহ ছিলেন সেকুলারিজমে বিশ্বাসী, তিনি সমস্ত ধর্মকে নিয়ে নতুন ইরানকে গড়তে চেয়েছিলেন, তিনি ইসলামিক গোঁড়ামিকে কিন্তু প্রশ্রয় দিতে চাননি। কিন্তু সাধারণ মানুষ কিন্তু তার সেকুলারিজমের এই পলিসিকে দূরে সরাতে শুরু করেন, এবং সে সময় খামেনি আয়াতুল্লাহ খামেনি ইরানের মধ্যে ইসলামিক ধর্মকে সকলের মধ্যে প্রবর্তন করতে চান এবং রেজা শাহর বিপক্ষে কথা বলতে শুরু করেন। এই রেজা শাহ তখন কি করেন, তখন এই আয়াতুল্লাহ খামেনিকে অ্যারেস্ট করেন, এবং এই পরবর্তীকালে তিনি জেল থেকে মুক্তি পেয়ে এই খামেনি কিন্তু প্রথমে ইরাক এবং পরবর্তীকালে ফ্রান্সে চলে যায়। এই ফ্রান্স থেকে উনি একটা মাস্টার স্ট্রোক খেলেন। সে সময় ফ্রান্স থেকে তিনি ধারাবাহিকভাবে স্পিরিচুয়াল কথাবার্তা প্রচার করতে থাকেন, এবং পরবর্তীকালে আয়াতুল্লাহ খামেনি নিজেকে আইডিওলজিক্যাল লিডার হিসাবে এস্টাবলিশ করতে শুরু করেন। অর্থাৎ পরিষ্কারভাবে তার স্পিরিচুয়াল এবং আইডিওলজিক্যাল রিলিজিয়াস সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তিনি এই রেজা শাহর বিপক্ষে একাধিক জ্বালাময়ী ভাষণ কিন্তু দিতে শুরু করেন। অর্থাৎ দেশের সাধারণ জনগণ সে সময় আয়াতুল্লাহ খামেনির ধর্মপ্রচারক আয়াতুল্লাহ খামেনিকে কিন্তু রেজা শাহর থেকে বা রেজা শাহর এই শাসনকাল এই সময়টা থেকে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে করে। এবার 1978 সালে আপনারা ফিরুন। এই ঘটনাগুলো আপনারা হয়তো বুঝতে পারছেন, এই ইতিহাসটা ইম্পর্টেন্ট, এর সঙ্গে কিন্তু ইসরায়েলও জড়িত আছে, আপনারা বুঝতে পারবেন। 1978-এ ফিরুন। 1978 সালে রেজা শাহর যে সরকার ছিল, তাদের যে সংবাদপত্র ছিল, তারা আয়াতুল্লাহ খামেনির নামে একটি খবর প্রচার করতে শুরু করে, এবং যে খবর রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত করে। অন্তত এই এই যে আয়াতুল্লাহ খামেনি তার যে ভাবধারা সেটাকে কিন্তু আঘাত করে। সরকারি খবরের কাগজে খামেনির বিপক্ষে খবর তা কিন্তু ইরানের নাগরিকরা সে সময় মেনে নিতে পারেনি। ফলে ভায়োলেন্স শুরু হয়, একাধিক জায়গায় স্ট্রাইক শুরু হয়, বিক্ষোভ হয়, বন্ধ হয়। ইরান কিন্তু প্রথমবারের জন্য সে সময় সব থেকে বড় স্ট্রাইক, ভায়োলেন্ট, বিদ্রোহ, বন্ধ অনেক কিছু দেখে ফেলেছিল 1978 সালে। সেপ্টেম্বরের 1978 সে সময় ইরানে ব্ল্যাক ফ্রাইডে ঘোষণা করা হয়, কারণ ইরানের সেনাবাহিনী সেই বিদ্রোহ থামানোর জন্য সাধারণ মানুষের উপর গুলি চালায়, এবং সেই গুলিতে প্রায় 100 জন সাধারণ নিরীহ মানুষ কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়েন। সেই বিদ্রোহ কিন্তু কমেনি, বিদ্রোহ পরবর্তীকালে আরো বেড়ে যায়, যা পরবর্তী ডিসেম্বরে
1978 সালের ডিসেম্বরে অ্যান্টি শাহ মুভমেন্টে পরিণত হয় এবং 10 মিলিয়ন লোক কিন্তু সে সময় রাস্তায় নেমেছিলেন এই রেজা শাহর পল্লবীর এই যে শাসক, এই যে শাসনকাল তা শেষ করার জন্য। 16ই জানুয়ারি 1979 রেজা শাহর এই যে দা শাহা, তার ছেলে এবং এই যে পরিবার, তা কিন্তু তারা ইরান থেকে কিন্তু পালিয়ে যান এবং 1 ফেব্রুয়ারি 1979 ফ্রান্স থেকে খামেনি কিন্তু রিটার্ন চলে আসেন ইরানে। এই রিটার্ন চলে আসার এই পরবর্তী সময়ে 11ই ফেব্রুয়ারি 1979 ইরানের দায়িত্ব কিন্তু নেয় ইরানের মিলিটারি, অর্থাৎ সেনা শাসন শুরু হয়েছিল ফেব্রুয়ারির 1980-তে। এই সময় খামেনিকে লিডার হিসাবে অনেকে মানতে শুরু করেন এবং পরবর্তীকালে 30শে মার্চ থেকে 31শে মার্চ 1979 এই সময়কালে ইরানের সেনাবাহিনী একটি ভোটদান প্রক্রিয়া অ্যারেঞ্জ করেন। সেই ভোটদানের বিষয়বস্তু কি ছিল জানেন? সে সময় ছিল ডু ইউ ওয়ান্ট ইসলামিক রিপাবলিক অফ ইরান, অর্থাৎ সাধারণ মানুষকে সেনাবাহিনী সে সময় প্রশ্ন করেছিল, আপনি কি ইসলামিক রিপাবলিক হিসাবে ইরানকে দেখতে চান, অর্থাৎ ইসলামের শাসনকে প্রতিষ্ঠা করতে চান? 98% সাধারণ মানুষ সে সময় বলেছিল হ্যাঁ, আমরা ইসলামিক রিপাবলিক ইরানকে দেখতে চাই এবং আমরা এই শাহ পরবর্তী যুগে নতুনভাবে ইসলাম রাষ্ট্র হিসাবে ইরানকে গড়ে তুলতে চাই। 1 এপ্রিল 1979 ইরান অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ইসলামিক রিপাবলিক অফ ইরান, অর্থাৎ ইসলামিক রাষ্ট্র হিসাবে ইরানকে কিন্তু চিহ্নিত করা হয়। এই যে ইসলামিক রাষ্ট্র 1979 সালে গঠিত হলো, তার সংবিধানটাও কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেল। এই সময় যদি ইরানের স্ট্রাকচার দেখেন তাহলে দেখবেন সেই গোড়ামি, সেই ইসলামিক গোড়ামি, এমনকি প্রথাগত ট্র্যাডিশনাল চিন্তাধারা কিন্তু আজও ইরানে বজায় থেকে গেছে। বিশ্বের সব দেশ বদলেছে কিন্তু ইরানের শাসকের এই যে স্ট্রাকচার তা কিন্তু আজও বদলায়নি। এখনো কিন্তু ইরানের রিপাবলিক মানে ইসলামিক রিপাবলিকের মাথায় বসে সুপ্রিম লিডার। এই সুপ্রিম লিডারের তলায় থাকে প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট পদ নিয়ে কিন্তু নির্বাচন হয় ইরানে, কিন্তু প্রেসিডেন্ট যে হবে তাকেও কিন্তু সুপ্রিম লিডারের কথা অনুযায়ী চলতে হবে, অর্থাৎ সুপ্রিম লিডারের উপরে কেউ নয়। এই সুপ্রিম লিডার হয়েই এখন কিন্তু বসে আছেন খামেনি, যার নির্দেশেই কিন্তু যাবতীয় ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লো ইরান। এই প্রেসিডেন্টের তলায় থাকে গার্ডিয়ান কাউন্সিল, এই গার্ডিয়ান কাউন্সিলের তলায় থাকে মজলিস এবং তার তলায় থাকে আইআরজিসি। এই আইআরজিসি হলো ইরানের সেনাবাহিনী, যাদেরই কাজ হলো ইরানকে বিভিন্ন জায়গা থেকে রক্ষা করা। অর্থাৎ সুপ্রিম লিডারের পর ইরানের সেনাবাহিনী, মাঝে যে পোস্টগুলো আছে তা কিন্তু কিছুটা ল্যাম্প পোস্ট, তাদের কাজকর্ম কি আছে তা কেউ জানে না এবং আন্তর্জাতিক স্তরও স্বীকার করে সেনাবাহিনী এবং সুপ্রিম লিডার ছাড়া ইরানের বাকি পোস্টগুলোর আপাতত কোনো গুরুত্ব নেই। ইরানে সে সময় প্রতিষ্ঠা হয় শিয়া শাসন। এই শিয়া শাসন প্রতিষ্ঠার পর ইরানের ফরেন পলিসি সম্পূর্ণভাবে বদলে যায়। অ্যান্টি ওয়েস্টার্ন পলিসির এস্টাবলিশমেন্ট সে সময় থেকে হয়। বিদেশি সমস্ত শক্তি ইরানকে দূরে সরিয়ে রাখতে শুরু করে। তখন ভাবতে শুরু করে এই যে ধর্মীয় গোড়ামি যে ইরানে প্রতিষ্ঠা হলো, এর ফলে ইরান কিন্তু আস্তে আস্তে বাইরের এই পাশ্চাত্য যে সংস্কৃতি তা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সেটাই কিন্তু হলো। এবং পরবর্তীকালে এই পুরো বিষয়টি নিয়ে ইরান কিন্তু ইরাকের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়ে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ কিন্তু সেটি হয়েছিল, যা 1980 থেকে 1988 ইরান ইরাক ওয়ার। অর্থাৎ আজকের যে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধটা আপনারা আপাত দৃষ্টিতে দেখছেন, তার শুরু কিন্তু হয়েছিল সেই 1979 সালে, যা কিন্তু আজকে 2025 সালে এসে মিলিটারি যুদ্ধে কনভার্ট হয়। আমেরিকা প্রথম থেকে এই ইরানকে কিন্তু দূরে সরিয়ে রেখেছিল। কারণটা সেটাই, কারণ ইরান যে পলিটিক্সে বিশ্বাস করে, যে ভাবধারায় বিশ্বাস করে, ওয়েস্টার্ন যে কান্ট্রি আছে তারা কিন্তু নিজেরা কখনো সেই ভাবধারার সঙ্গে মেলাতে পারেনি। আর যখন আপনার মনের মিল হবে না, তখন কিন্তু পলিসি, ডিপ্লোম্যাটিক পলিসি বা জিওপলিটিক্যাল পলিসিও কিন্তু সে অর্থে খাপ খাওয়ানো সম্ভব নয়। বর্তমানে নেতানয়াহু যে স্পিচ দিয়েছেন সেখানে কিন্তু সেই কথাগুলোকেই তিনি অ্যাড্রেস করতে শুরু করেছেন। বর্তমানে ইরানের ভিতরেও কিন্তু একাধিক পলিটিক্যাল আনরেস্ট বর্তমান, এবং এই ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এসে বহু সংখ্যক মানুষ কিন্তু স্বাধীনভাবে বাঁচতে চাইছেন এবং ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করবে সেটা বলছে না, কিন্তু এই ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে মুক্ত বাতাসে কিন্তু নিঃশ্বাস নিতে চাইছেন। আর নেতানয়াহু ঠিক সেটাকেই অ্যাড্রেস করে ইরানের শাসকের বিপক্ষেই সাধারণ মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছেন।
একাধিক পদক্ষেপ দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন শুধু মিলিটারি শক্তিকে শেষ করে দেওয়া নয়, আস্তে আস্তে ইকোনমিক্যাল বিভিন্ন ব্যাকবোনকে ভেঙে ফেলতে চাইছে ইসরায়েল, যেন ইসরায়েলের এই অ্যাটাকের পর এই খামেনির শাসনকালকে সরাসরি চ্যালেঞ্জ করে সাধারণ নাগরিক। কারণ ইসরায়েল এবং আমেরিকা দুজনেই জানে এখানে মূলত 3 থেকে এমন 4টে সমস্যা এই মুহূর্তে ইরানে বর্তমান, যা কিন্তু ইরানের এই শাসনের বা ইরানের এই শাসকের বিপক্ষে যেতে পারে। 1 নম্বর নিঃসন্দেহে হিজাব প্রোটেস্ট। এই মুহূর্তে হিজাবকে নিয়ে কিন্তু ইরান উত্তাল। নারী স্বাধীনতা নিয়ে কিন্তু প্রকাশ্যে কথা বলা বারণ। নারীদের কিন্তু একাধিক এমন বিধিনিষেধে আটকে ফেলেছে ইরানের শাসকরা, যা থেকে মুক্তি চাইছেন নারীরা। এবং ইসরায়েল কিন্তু পার্টিকুলার এই ইস্যুটাকে কিন্তু অ্যাড্রেস করতে চাইছে। ইকোনমিক্যাল সিচুয়েশন অত্যন্ত খারাপ। একের পর এক স্যাংশন আমেরিকা লাগানোর পর ইরানের ভরসার জায়গা শুধুমাত্র গ্যাস এবং তৈল খনি, যা ইসরায়েলের অ্যাটাকে কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়তে শুরু করেছে। এই মুহূর্তে বাকি ইসলামিক রাষ্ট্রগুলো যদি ইরানকে সাহায্য না করে, তাহলে কিন্তু ইরানের পক্ষে আপাতত আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ঘুরে দাঁড়ানো একটু কঠিন। পাশাপাশি এই মুহূর্তে ফ্রি স্পিচের দাবি তুলেছে একাধিক মানবাধিকার কর্মী, যা ইরানের এগেনস্টে যেতে শুরু করেছে। এমনকি ইসরায়েল জানে এই মুহূর্তে মাইনরিটিস ইস্যুতে ইরান কিন্তু সম্পূর্ণ জর্জরিত। আর এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করেই নেতানিয়াহু সরাসরি ইরানের নাগরিকদের বার্তা দিয়েছেন যেন শাসকের বিপক্ষে তারা রাস্তায় নামেন, এবং এই শাসকের বিপক্ষে রাস্তায় নামলেই ইসরায়েল বা আমেরিকা যেটা চায়, সম্পূর্ণভাবে ইসলামিক রিপাবলিক থেকে এই ইরানকে ওয়েস্টার্ন কালচারে কনভার্ট করা যাবে এবং এই অঞ্চলে রিজিম চেঞ্জ করা সম্ভব হবে। অর্থাৎ শুধুমাত্র নিউক্লিয়ার ফ্যাসিলিটি কিংবা মিলিটারি বেসগুলোকে চুরমার করা, এটা কিন্তু ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য নয়। ইসরায়েল বা আমেরিকানরা চাইছে এই অঞ্চলের রেজিম চেঞ্জ। যদি একবার রেজিম চেঞ্জ তারা করতে পারে, ইসলামিক রিপাবলিক থেকে বের করে ইরানকে যদি প্রকৃত ওয়েস্টার্ন কালচার কিংবা স্বাধীন এক ভাবধারায় বিশ্বাস করাতে পারে বা ওই রকম রাষ্ট্র এক তৈরি করতে পারে, তাহলে কিন্তু মিডিল ইস্টটাকে ব্যবহার করা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং গোটা পৃথিবীর জিওপলিটিক্সটাও কিন্তু সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এই একটি যুদ্ধ। কিন্তু আপাত দৃষ্টিতে সেটা কি পসিবল? কোনো রকম ভাবে কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরাই তুলছেন। অর্থাৎ কাজটা কিন্তু খুব একটা সহজ নয় ইসরায়েল বা আমেরিকার। কিন্তু যে কারণে যুদ্ধ ইসরায়েল বা আমেরিকা এই মুহূর্তে ইরানের বিপক্ষে ঘোষণা করে দিয়েছে, এর রেশ কিন্তু 2025-এ নয়, আমার দৃঢ় বিশ্বাস 2050-এও থেকে যাবে এবং কোনো না কোনো আউটকাম সেই 2050-এও এসে আপনারা দেখতে পাবেন। ঠিক যেভাবে ইসলামকে এই ইরান নিজেদেরকে আপন করে এক নতুন ইসলামিক রাষ্ট্র হিসাবে 1979 সালে তৈরি করে এস্টাবলিশ করেছে আন্তর্জাতিক মঞ্চে, আমার দৃঢ় বিশ্বাস ইসরায়েলের এই রকম অ্যাটাকের পর অনেক বিশেষজ্ঞরাই সেই ইসলামিক রাষ্ট্রের গ্রহণযোগ্যতা নিয়ে 100% প্রশ্নচিহ্ন তুলবেন এবং এর এফেক্ট কিন্তু লং টার্ম জিওপলিটিক্যাল গেমে কিন্তু থেকে যাবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।